হঠাৎ করে ভুতুড়ে বিল হচ্ছে। নিশ্চয়ই আপনারা মানে ফ্যামিলি থেকে বুঝতে পারছেন, আগের মাসে যে বিল ৩,০০০ টাকা, সেই বিল এই মাসে কারো কারো ১০,০০০ টাকা ছাড়িয়েছে। এরকম উদাহরণ আমার কাছে আসছে। প্রিপেইড মিটারে ১,০০০ টাকা রিচার্জ করলে ২-১ দিন পরে অর্ধেক হয়ে যাচ্ছে। সেটাও একটা ভুতুড়ে কারবার। মিটার ভাড়া নেওয়া বন্ধ হবে বলে জানা গেলেও সেটাও নেওয়া হচ্ছে। মানে কি হচ্ছে এগুলো? জি, অনেকে কমপ্লেন করছে এবং আমাদের মিডিয়াতে এই খবরাখবরগুলো আসছে। আবার কেউ কেউ বলছে যে তার ক্ষেত্রে এটা ঘটেনি। তো অধিকাংশ ক্ষেত্রে এইরকম অভিযোগ আসছে। আরেকটা হলো যে আমরা তো একটু আগে আলাপ করছিলাম যে গ্যাস সংকটের মধ্যে যদি এলপিজির ওপর প্রেশার বাড়ে তাহলে এলপিজি সাপ্লাই নিয়ে সমস্যা হবে কিনা, সেটাও কিন্তু একটা মনে হচ্ছে যে আপকামিং সমস্যা হতে পারে। এলপিজির দামও কিন্তু বাড়ানো হয়েছে রিসেন্টলি। মানে হ্যাঁ, এলপিজির দামও বাড়ানো হয়েছে, মাঝে ২ বার কমানো হয়েছিল। এলপিজির ইউজ কিন্তু গ্রাম পর্যন্ত আছে, লোকজন অভ্যস্ত হয়ে গেছে এলপিজি ব্যবহারে, কারণ লাকড়ির দামও বেশি। আর ওই লাকড়ি থেকে একবার শিফট করলে ওখানে ফিরে যাওয়া জি। এবং আমরা এই যে অফ যখন ছিল তখন আলাপ করছিলাম যে যাদের বাসায় রোগী আছে, যাদের রান্না করে রোগীর পথ্য তৈরি করতে হয়, তাদের কি অবস্থা, কারণ সেই খাবারটা তো রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে না। এবং রেস্টুরেন্ট খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে খবর আছে যে পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ লোডশেডিং। পর্যটক যারা গিয়েছিল, মানে বৃষ্টি বাদলেও কিন্তু পর্যটন বাড়ছে দেশে, ইয়াংরা বিশেষ করে যায় ইত্যাদি, তো সেটাও এফেক্টেড হচ্ছে। মানে আমাদের সেবা খাতও ক্ষতিগ্রস্ত এই সংকটে। এটা হচ্ছে দেখার বিষয়। এবং আমরা লক্ষ্য করব যে গত অর্থ বছরে শিল্প এবং সেবা খাতের কন্ট্রিবিউশন জিডিপিতে, অর্থনীতিবিদ আছেন, গবেষক উনি জানেন, কৃষির চেয়ে মানে কৃষির পারফরমেন্স ভালো, এগুলোর পারফরমেন্স কম। এবং এটা হলে গ্রোথটা বাড়ে না, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে তাই। আর কর্মসংস্থান তো হবে না যদি বেসরকারি খাতে ঋণ প্রবাহ না বাড়ে, এটা হচ্ছে বাস্তবতা। আর সরকারি খাতে শূন্য পদে নিয়োগ টিয়োগ এইসব কথা বলা হয় মাঝে মাঝে, কিন্তু আসলে তো সরকারি খাতটা এফিশিয়েন্ট করা দরকার এবং এটা সংকোচন করে বরং বেতন বৃদ্ধি করা যেতে পারে। বেতন বৃদ্ধির বিষয়টাও মনে হয় একটু জটিলতায় পড়েছে, কারণ আইএমএফ এর আপত্তি, যদিও অর্থমন্ত্রী বলেছেন তার সঙ্গে আইএমএফ এর সম্পর্ক নাই, কিন্তু আইএমএফ তো ওই রাজস্ব আহরণ পরিস্থিতির কথা তুলে এই প্রসঙ্গটা আনবেই। এবং এটা আইএমএফ এর বিষয় না, এটা আমাদেরও বলার বিষয় যে রাজস্ব আহরণ পরিস্থিতি যদি এত খারাপ হয় তাহলে মানে আমরা খরচ কিভাবে বাড়াবো, এই ধরনের অনুৎপাদনশীল ব্যয়, এটা তো অনুৎপাদনশীল ব্যয়। আর ব্যাংক তো ১০-১২টা ব্যাংক মাত্র স্যার বলছিলেন যে ভালো অবস্থায় আছে, এফিশিয়েন্ট অবস্থায় আছে, বাকিগুলোর অবস্থা কিন্তু খারাপ, খুবই খারাপ। এবং অনেক ব্যাংক বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, বাঁচিয়ে রাখা হচ্ছে। অনেকে বলেন যে এগুলো বন্ধ করে দেওয়া বেটার। তো আরেকটা হলো যে আমরা যদি এই পরিস্থিতির মধ্যে করের অর্থে যদি ব্যাংকগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করি, সেটা কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। আর আমাদের মূল্যস্ফীতি পরিস্থিতি এখন যা, এটা কিন্তু এখন আবার ডাবল ডিজিটের দিকে যাচ্ছে। তো এই অবস্থার মধ্যে কাজ নাই মানুষের, যদি খরচ বেড়ে যায়, আর আমরা কিন্তু ইয়ের মধ্যে আছি, আরেকটা সংকট আছে, সেটা হচ্ছে বৃষ্টি বাদল বেড়েছে এবং এটা প্রলম্বিত হচ্ছে, বর্ষাকাল আমরা দেখছি কয়েক বছর ধরে। সামনে আরও দুর্যোগ হয়তো অপেক্ষা করছে এবং তখন আমাদের বড় বন্যাও হতে পারে, ফলে আমাদের খাদ্য নিরাপত্তাও সংকটে পড়তে পারে। আমাদের কিন্তু আমন একটু ক্ষতিগ্রস্ত, আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু অঞ্চলে। তো এই অবস্থার মধ্যে আমাদের রাজস্ব পরিস্থিতি খারাপ, আমাদের যদি রিজার্ভ পরিস্থিতিও চাপে পড়ে আমদানির কারণে, এলএনজি বেশি দামে আনতে হচ্ছে, এবং এলএনজি আমরা যদি আনিও আমরা কিন্তু গেসিফাই করতে পারছি না, এটা হচ্ছে সংকটের জায়গা। আমরা হয়তো এলএনজি একটু ধার করেও আনতে পারি, কারণ দীর্ঘমেয়াদী চুক্তিতে ধার করে আনার ব্যবস্থা আছে। আবার সেখানেও সংকট, যে ইরান যুদ্ধে ওইগুলো এফেক্টেড হয়েছে। আর একটু ইনফরমেশনটা একটু কারেক্ট করি, সেটা হচ্ছে ওমানের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি আছে এবং সেখান থেকেও আমরা বোধহয় এলএনজি ঠিক মতো পাবো না। হ্যাঁ, কাতার এনার্জি বলেছে যে অর্ধেক দিতে পারবে, তো স্পট মার্কেট থেকে কিনলে বেশি দামে আনতে হবে। আর আমরা যদি আমেরিকা থেকে আনি, আমেরিকার একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে, হ্যাঁ, তো সেখান থেকে আনতে গেলে খরচ বেশি পড়বে, মানে ট্রান্সপোর্টেশন কস্টই বেশি পড়বে। আর আমেরিকার সঙ্গে সম্পর্ক, এটাও কিন্তু একটা বড় আলোচনার বিষয়, যে মানে আমেরিকা যেসব শর্তে আমাদের আবদ্ধ করছে ওই চুক্তির মাধ্যমে,
যে আমরা রাশিয়া থেকে আনতে পারবো না, চায়না থেকে আনতে চাইলে আমরা ওই শর্তের মধ্যে পড়ব যে আমরা জোরপূর্বক শ্রমে উৎপাদিত জিনিসপত্র আনছি কিনা। তো এরকম নানান সংকটে সরকারটা আছে। আমার মনে হয় যে রাজনৈতিক ঝুঁকির চেয়ে অর্থনীতিতে ঝুঁকি কিন্তু বাড়ছে সরকারের জন্য। শুধু সরকারের জন্য না, এই ঝুঁকি তো জনগণকে ফেস করতে হচ্ছে। এবং আমরা বড় উদ্যোগগুলোর খবর, আমি তো বারবারই বলছি যে বড় উদ্যোগগুলোর খবর আমরা নিউজ করি খুব, ছোটোখাটো উদ্যোগগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের পক্ষে বলার কেউ নাই, তাদের পক্ষে দাবি দাওয়া উত্থাপনের সুযোগও কেউ নিচ্ছে না, আমরা মিডিয়াও নিচ্ছি না। আমি মনে করি আমাদের এসএমই যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থান পরিস্থিতি আবার খারাপ হবে, আরও খারাপ হবে, এবং আমাদের বাজারেও, পণ্য বাজারেও এটার ইম্প্যাক্ট পড়বে। আরেকটা জিনিস বলতে চাই যে গ্যাস সংকটে ইতোমধ্যে এই ক্রাইসিসের আগেই কিন্তু বেশ কিছু বিজনেস গ্রুপ সমস্যায় পড়ে গেছে। সিটি গ্রুপ সহ বেশ কয়েকটা গ্রুপ সংকটে পড়েছে, যাদের পারফরমেন্স ভালো ছিল, এমনকি লোন পারফরমেন্স যাদের ভালো ছিল। সিটি গ্রুপ কখনো ডিফল্টার ছিল না, কিন্তু গ্যাস না পাওয়াতে তাদের বেশ কিছু কারখানা কিন্তু ওরা চালু করতে পারছে না। মানে ঋণের কিস্তি দিতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে, কিন্তু উৎপাদনে যেতে পারছে না। এরকম সংকট অনেকগুলো কারখানায়। এস আলমের সব কারখানা চিটাগাংয়ে বন্ধ হয়ে গেছে। এস আলমের বিরুদ্ধে কমপ্লেন থাকতে পারে, কিন্তু ওখানে তো লোকজন কাজ করে খেত, 4,500-5 হাজার লোক কর্মচ্যুত হয়েছে। তো এই পরিস্থিতি আসলে কিভাবে সামাল দেবে, এটা একটা বড় প্রশ্ন। আর বাজেটের প্রসঙ্গটা এসেছিল, আমি সুযোগে বলে ফেলি, সেটা হলো যে আমাদের এডিপি বাস্তবায়নের হার কিন্তু এবার বোধহয় 22 বছরের মধ্যে সর্বনিম্ন 67.5%। এত কম কখনো ছিল না। অন্তর্বর্তী শাসনামল এবং এই সরকারও কিছুটা এই জন্য দায়ী। এখন আমরা যে বড় এডিপি নিয়েছি, এটা কিভাবে বাস্তবায়ন করব এই উন্নয়ন প্রশাসন দিয়ে, এটা একটা বিরাট প্রশ্ন। মানে সব মিলিয়ে আমার মনে হয় যে এই অর্থবছরটা যেটা শুরু হলো, এটাতে আমাদের পারফরমেন্স খুবই খারাপ হবে এবং আমরা মূল্যস্ফীতি, কর্মহীনতা এই সমস্ত কিছুর মধ্যে একটা খাবি খেতে শুরু করব।